নমস্কার বন্ধুগণ, আজকে আমরা এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের মনটা খুবই ভারী যে একটা দুর্ঘটনা হয়েছে যেটা আমাদের মনের উপর খুবই এফেক্ট করেছে। 12 জুন 2025 এয়ার ইন্ডিয়া ফ্লাইট A171 গুজরাট থেকে লন্ডন যাচ্ছিল, সেই সময় ক্র্যাশ করে। তার মধ্যে 280 জন পিপল প্রায় মৃত। আমার সঙ্গে আছে ঐশিক এবং অনিন্দ, আমার খুব ক্লোজেস্ট ফ্রেন্ডস। তাহলে শুরু করা যাক। এই নিউজটা শুনেছিলাম তখন আমি ভেবেছিলাম এটা একটা ফেক, টোটালি একটা ফেক নিউজ। আমার বিশ্বাস হয়নি এরকম ভাবে একটা। কোথায় ছিলিস অনিন্দ যখন এটা হয়? আমি তো অফিসে ছিলাম। আমার ব্যাপারটা হচ্ছে, আমার যেখানে আহমেদাবাদ এয়ারপোর্ট, ওটা আমার অফিস থেকে 5 থেকে 5.5 কিলোমিটার দূর। আর আমি যেখানে থাকি আনসপুরাতে, ওখান থেকে এয়ারপোর্ট একদম যদি ম্যাক্স টু ম্যাক্স দেখিস, গুগলে দেখিস, তাহলে 14.3 কিলোমিটার। কারণ আমার থেকে সর্দার বল্লভভাই এয়ারপোর্ট ছিল, আহমেদাবাদ এয়ারপোর্ট। এবার আমি ধর তখন অফিসে ছিলাম, কাজ করছিলাম। এবার একজন আমার যে সিনিয়র যে কালিগ, সে আমার ডেকে নিয়ে গেল, বললো দেখ ভাই বোধহয় মনে কোনো আগুন টাগুন লেগেছে, এমনি জাস্ট নর্মাল যেরকম হয় আর কি। তুমি ডেকে নিয়ে গেল। এবার আমাদের যে বিল্ডিংটা কমার্শিয়াল কমপ্লেক্স, ওটা টোটাল 7 তলার। আর আমাদের যে অফিসটা, ওটা ফ্লোর হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তো আমি গেলাম বাইরেটা, এবার দেখি একটা মানে খুব মানে কি বলবো, একটা গাঢ় স্মগ, মানে পুরো মানে কালো ধোঁয়া ওটা বেরোচ্ছে পুরো। ঠিক আছে, এবার আমি বললাম নর্মালি কিছু, এবার যেন অতটা কেয়ার করিনি, ঠিক আছে ওটা কোথায় যায় না, কি থেকে কিছু আগুন টাগুন লেগেছে কোথাও। আর অনেক অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেডের গাড়ি এসব যাচ্ছে। তো তারপর আমরা আমাদের লাঞ্চে বসি। তারপরে মোটামুটি ওই জিনিসটা হওয়ার 20 থেকে 25 মিনিট পর সবাই এরকম নিউজে দেখে যে এরকম একটা বিশাল একটা প্লেন ক্র্যাশ হয়েছে আহমেদাবাদ থেকে, যেটা লন্ডন যাচ্ছিল, যে ওটা ধাক্কা মেরে যেটা রেসিডেন্সিয়াল ইয়েতে, ওইখানটা জায়গা আছে মেঘাটি নাগার বলে, ওখানে এরকম এতজন মারা গেছে। তো এটা খুব সাংঘাতিক। আমি ওই সময় আমিও অফিসেই ছিলাম। আমি জানতে পারি তো দুপুর 2টো নাগাদ। আমি ওই সময় লাঞ্চে বেরিয়েছিলাম, নর্মালি ফোন স্ক্রল করছিলাম, তখনই দেখলাম যে দুর্ঘটনাটা ঘটেছে। খুবই মর্মান্তিক একটা বিষয়। এবং যেটা হয়েছে, প্লেনটা জাস্ট টেক অফ করার পরে 2 মিনিটের জন্য আকাশে ছিল, তারপর সোজা গেল বিজে মেডিকেল কলেজ হোস্টেলে। আর ওইটা শহরের মধ্যে ছিল, মানে কোনো গ্রামের এলাকাও না, একদম পুরো প্রাইম লোকেশন বলতে পারিস, সেই যেখানটায় অ্যাক্সিডেন্টটা দুর্ঘটনাটা ঘটেছে। খুবই খারাপ লাগলো এটা দেখে, যে এতগুলো লোক মারা গেছে। প্রথমে ফ্লাইটটা একটা 38-এ আহমেদাবাদ থেকে টেক অফ করে। উইদিন 90 সেকেন্ডস ফ্লাইটটা আস্তে আস্তে নিচে নামে। থ্রাস্ট কাজ করছিল না, হ্যাঁ থ্রাস্ট কাজ করছিল না বলছিল, কিন্তু আমি জানি না ব্যাপারটা কি। থ্রাস্ট কাজ করছিল না বললো, ওটা ডিরেক্ট স্ট্রেট হস্টেলে গিয়ে লাগে। ঠিক আছে, তারপরে 40 সেকেন্ড এরকম উঠে কিছুটা যায়, তারপরে গিয়ে হিট করে ডাইরেক্ট। এই দুর্ঘটনাটায় মাত্র একজনই বাঁচতে পেরেছে, বিশ্বাস কুমার রামেশ নাম ছিল। হ্যাঁ 27 বছর বয়সের সিভিল ইঞ্জিনিয়ার। যখনই প্লেনে টার্বুলেন্স হয়েছিল, তখনই কোনোভাবে এমার্জেন্সি ডোরটা লুজ হয়েছিল এবং ও সেখান দিয়ে ঝাঁপ মেরে বেরোতে তার প্রাণটা বেঁচে যায়। হ্যাঁ, কিন্তু ওর বোধহয় প্লেনে আর ওর ভাই বা কেউ ছিল, তারা বোধহয় বাঁচেনি, এরকম শুনেছি। ও বেঁচে গেছিল। ও বলছে ও চোখ খুলে দেখলো যে ও বেঁচে আছে। তারপর ওই জিনিসটা কতটা হন্টিং, মানে কতটা মানুষকে হন্ট করতে পারে, আমি সেটাই ভাবছি যে কতটা হন্টিং। কত লোক মারা গেল, হ্যাঁ। তার মধ্যে তো ধর অনেকজন বলছে মণিপুরের একজন ছিল, যে একজন ক্যাবিন ক্রু ছিল, মানে রিসেন্টলি সব নিউজে আসছিল না, ওরা মানে সাংঘাতিক। তারপরে আরেকটা জিনিস যেটা দেখলাম যে একজন মেয়ে, যে বোধহয় 10 মিনিট লেট হয়েছিল, সে হ্যাঁ বোধহয় মানে হ্যাঁ, খুব প্লিড করছিল খুব, যে আমি এরকম মানে যাতে কোনোভাবে ইয়ে করা যায়, কিন্তু তার ওটা দরজা বন্ধ হয়ে গেছিল, তো সে মানে যেতে পারেনি। তো ওটা একটা কত বড় লাভ, বা যে ওটার মানে ওই থেকেও জায়গাতে থাকতো,
তো ওটা অন্য কিছু হতো জিনিসটা, সেটাই না, বেটার। ও তো ও তো তাও ওই জমের দুয়ারে ঢোকেনি, কিন্তু যে জমের দুয়ারে ঢুকেছে, মানে তোর যে বলতে তোর ওই ছেলেটা, কি যেন নাম, আহ, বিশ্বাস কুমার, রমেশ, বিশ্বাস হ্যাঁ, কুমার something, বিশ্বাস কুমার রমেশ। বিকাশ রমেশ, কুমার রমেশ, হ্যাঁ। ওই মিস্টার রমেশ যে ঢুকেছে ওই প্লেনটার মধ্যে, তারপর ওখান থেকে বেরিয়ে এসছে যেখানে সবাই ডেড, একজন মাত্র সবাই ডেড। বেঁচেছে। এইটা তো রীতিমতন মানে শকিং, মানে রাখে ওরই তো মারে কে, এটা ছাড়া কিছু হ্যাঁ, করার নেই। এটা হ্যাঁ, খুবই শকিং বিষয়, একদম বাট ওটাও ছিলই না ওর জন্য ব্যাপারটা। ওটাও লাকে ছিল যে ও বেঁচে গেছিল ওই হ্যাঁ। দিন। এবার আমি একটা কথা আরে বলি, দেখ অ্যাকচুয়ালি রং কি হয়েছে, ভুলটা কি ছিল। ব্ল্যাক বক্স যেটা বলছে যে ফ্ল্যাপস ঠিকঠাক ভাবে কাজ করেনি, আর ল্যান্ডিং গিয়ার ডিস্ট্রাক্টেড, এই জিনিসটা। তারপর আর কি হতে পারে, এইটা একটা ডেডলি কম্বো, এই জিনিসটা কি হয়েছে মানে আমি বুঝলাম না ঠিক, তুই বল এই যে এই জিনিসটা হয়েছে। এই যে বোয়িং এর ফ্লাইট মানে যেটা যে ছিল এয়ার ইন্ডিয়ার, এটা হ্যাঁ, সবথেকে বেশি মানে কনসিডার করে সবচেয়ে বেশি সেফেস্ট। এবার তার মধ্যে যে জিনিসটা মানে এটা হলো, যে এটা মানে এখন অব্দি এই হিস্ট্রিতে এটা প্রথমবার যে এরকম একটা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে ধাক্কা মারে। হ্যাঁ, যে সবচেয়ে বেশি প্লেনটা প্যাথেটিক। ছিল সেটা তোর ইয়ে ছিল, বোয়িং 787 ছিল। এটা হ্যাঁ, সব থেকে সেফেস্ট, ওয়ান অফ দ্য সব থেকে সেফেস্ট সেফেস্ট। ট্রান্সপোর্ট হ্যাঁ, ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, বাট এখানেও যদি তো এইরকম দুর্ঘটনা ঘটে সেটা তো প্রশ্ন ওঠাবেই। অদ্ভুত। আর হ্যাঁ, এটা একটা অদ্ভুত প্যাথেটিক জিনিস, যেরকম এটা তো আরো একটা অদ্ভুত লাগলো, যেরকম মেডিকেল স্টুডেন্টের ওরা মেসে গিয়ে ওই সময় খেতে গেছিল লাঞ্চে, হ্যাঁ, ওখানে গিয়ে ওরকম একটা ধাক্কা লাগলো, ওরা মানে ওরকম অবস্থায় মারা গেল। তো ওই জিনিসটা মানে কি বলবো, মানে এটা সারপ্রাইজিং, মানে এটা অদ্ভুত। এটা কোনো এটা ভাবা কি যায় না কোনো কোনো ব্যাড যুক্তিতে। ওয়েদার বা এটা কি কোনো ব্যাড ওয়েদার বা ইঞ্জিন ফেলিয়ারের কারণে হতে পারে কি? এটা মেবি ইঞ্জিন ফেলিয়ার। ব্যাড ওয়েদার ঠিক ধরা যায় না এই সিচুয়েশনে। মানে ব্যাড আমার তো ওই ওয়েদার সময়টা ছিল মানে কি? ব্যাড ওয়েদার ছিল তো, ছিল না তো, এটা ব্যাড ওয়েদার আমার ছিল না সেরকম। না, আমার ওয়েদার ওই তো দিনের ক্লিয়ারই ছিল। এটা ওয়েদার ঠিক ইঞ্জিনের ছিল, ফেলিয়ারের কারণেই হতে পারে। ইঞ্জিন ইঞ্জিনের ফেলিয়ার ফেলিয়ারের আছে। থেকেও আমার মনে হয় সিস্টেম ম্যালফাংশন আর পাইলট পাইলটের একটা দোষ হতে পারে, বা সিস্টেম ম্যালফাংশন করতে পারে, এই দুটো একটা কারণ হতে পারে। পাইলটের দোষ তো ধরতে পারিস তুই এখানে, বাট পাইলট তাও দেখ যতটা লাস্ট অব্দি চেষ্টা তো করেছে, কিন্তু এটা হতে হ্যাঁ, পারে না যে আমার একটা ফেলিয়ার, ব্যাপারটা তোর কন্ট্রোলের বাইরে চলে গেছে, যেটা এতটা একটু উঠেই মানে পড়ে গেল। ওই জিনিসটা মানে এমন একটা মিসআপ যেটা তো পাইলটও ভাবতে পারেনি, যে এরকম একটা জিনিস মানে পুরো আনকন্ট্রোলেবল চলে গেছে হাতে নিয়ে। ও হয়তো পারেনি কন্ট্রোল করতে, চেষ্টা করেছিল কিন্তু গ্রাস পায়নি হয়তো ইঞ্জিনের, যে এরকম হলো একটা। তো আমি এখান থেকে দেখছি যে পুরো এই রোড, এই মানে এই এরিয়াটা পুরো নারোডা বলে এরিয়াটা, মানে এখান থেকে পুরো রানিং যাচ্ছে, মানে কনস্ট্যান্ট অ্যাম্বুলেন্স ইয়ে ফিয়ে গাড়ি ফাড়ি পুলিশের কনস্ট্যান্টলি চলছে, এয়ারপোর্টের রাস্তা ব্লক, মানে এগুলো দেখছি না সামনে থেকে, তো এটা আলাদা এই ব্যাপার। প্রাইম মিনিস্টার মোদি ভিজিট করেছে ওই জায়গাটা, এবং গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে 1 কোটি করে কম্পেনসেশন ইচ ফ্যামিলিকে, প্লাস টাটা গ্রুপ ইনভলভ হয়েছে যে এই এটা এর জন্য ওরা কিছু করবে, সাপোর্ট প্রসেস। থার্সডে ইভিনিং চলে গেছিল অমিত শাহ মানে, হ্যাঁ, মানে তুই পুরো বল। পুরো জিনিসটা দেখতে করতে, আমরা ভিক্টিমদের মানে ওই ওই পুরো সিনে প্রেজেন্ট হওয়া এয়ারপোর্টে, ওই জিনিসগুলো দেখা এ করা। তারপরের দিন ফ্রাইডে মর্নিং এ বোধহয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যায় সব দেখতে। হ্যাঁ, তারপরে যে বেঁচে গেছে, যে একজন সোল সার্ভাইভার, যে মিস্টার রমেশ যে আছে, তার সাথে সব কথা বললো, এ করলো। তো এই জিনিসগুলো ফ্রাইডে সকালবেলা হয় পুরো এই ব্যাপারটা। আর ওই দিনই মানে থার্সডে ফ্রাইডে তোর থেকে পুরো ওই জায়গাগুলো পুরো রোড ব্লক, এয়ারপোর্টের ওই সব এরিয়া পুরো জায়গাটা, যেরকম একটা হ্যাঁ, অবস্থা থাকবে। স্টুডেন্টসরাও তো তোর প্রোটেস্ট করছিল তো, যে ওদের হোস্টেলের বিল্ডিং এর উপর দিয়ে একটা ফ্লাইট রুট কি করে যায়। ওরাও অবশ্য হ্যাঁ, ঠিক একদিক দিয়ে, এটাও কনসিডার করা উচিত যে কোনো এয়ারপোর্টের কাছে এত টল বিল্ডিংস কেন থাকবে, সেটা নিয়ে একটা প্রশ্ন এয়ারপোর্টের তুলছে। কাছে, এয়ারপোর্টের এত কাছে রেসিডেন্সিয়াল মানে হ্যাঁ, এয়ারপোর্টের কাছে কনস্ট্রাকশন কি এত করে, পরিমাণে এটা রেসিডেন্সিয়াল নেগেটিভ এরিয়া, প্রপার্টিজ, এটা নেগেটিভ এরিয়া ধরা হয় না, এটা এটা এয়ারপোর্টের প্রপার্টি। মিউনিসিপ্যালিটির দিয়েও দেখা উচিত ছিল যে তোর এয়ারপোর্টের কাছে এত রেসিডেন্সিয়াল প্রপার্টিজ, তো এত হাইটের এত তলা বিল্ডিং তো করার পারমিশন দেওয়াই উচিত না। দেওয়া উচিত না। তুই যে নর্মালি এই হিসাবেই যদি অন্য এয়ারপোর্ট দেখিস, যেমন মুম্বাই এয়ারপোর্ট বা আমাদের কলকাতা এয়ারপোর্ট ধরে নে, হ্যাঁ, রানওয়ে থেকে এতটা দূরে, এতটা একটা মিনিমাম রেডিয়াস তোকে রাখতে হয়। তুই কখনো হ্যাঁ, ওটাই। রেসিডেন্সিয়াল প্রপার্টি অত কাছে বানাতে পারিস না, ওটা এয়ারপোর্ট, এয়ারপোর্ট বা এয়ারপোর্ট অথরিটি পারমিশন লাগে ওর মধ্যে, যে আমি কনস্ট্রাকশন করছি, এরকম বিল্ডারের পারমিশন লাগে ওর মধ্যে।
একটা নেগেটিভ দিকটা আমার এতটা কোইন্সিডেন্সের কাজ মধ্যে ছিল। পেয়েছি, 60 বছর আগে ঠিক এভাবেই গুজরাটের এরকম সিএম মারা গেছিল। আর এবারেও বিজয় এবারে বিজয় রূপানি বিজয় রূপানি বিজয় এক্স চিফ রূপানি মিনিস্টার মারা গেছে, ওই ফ্লাইটে ছিল, অনেক ফ্লাইটে অনেক ছিল। ভিভিআইপি ভিভিআইপি ছিল এই ফ্লাইটে। এবার দেখা যাক কি হয়। আমি শুধু ওই এটার কথা ভাবছি, ওই যে মানে ওই মেয়েটার কথা, যে বললো না যে মানে ফাইনাল চেক ইন হয়ে গেল আর ইয়েটা বন্ধ হয়ে গেল, আর পারলো না বোর্ড করতে ফ্লাইট। হ্যাঁ তার তুই ইয়েটা ভাব, মানে তার হয়তো তখন রাগ হয়েছিল ওই সিচুয়েশনে, আবার ঠিক তার কিছুক্ষণ পর এই জিনিসটা দেখার পর সে ভাবলো যে হ্যাঁ, মানে এটাই বলে যে কপাল, ডেস্টিনি, হ্যাঁ, সত্যি তাই না? এটা ডেস্টিনি ওর জন্য মানে। ছিলই না, এটা অদ্ভুত। আর অনেক, তারপরে আরেকটা কোন ফ্যামিলি দেখানো না, যে পুরো একটা ফ্যামিলি ওয়াশ আউট হয়ে গেল হ্যাঁ, ওখানে একজন লোক যে সানসাইনে। তোর ইংল্যান্ডে যাচ্ছিল তার পুরো হ্যাঁ ফ্যামিলিকে নিয়ে, হ্যাঁ তার 3-4টে ছেলে মেয়েও ছিল, তার হ্যাঁ সবাই পুরো হোল ফ্যামিলি ডেড। হ্যাঁ, অল হ্যাঁ, ফ্যামিলি, ওর ওই ওয়াইফ, 3-4টে ছেলে মেয়ে। ওই যে ইউকে যাচ্ছিল তোর কেরিয়ার শুরু করতে, মানে কেরিয়ারে অ্যাডভান্সমেন্টের জন্য আর কি যাচ্ছিল। হ্যাঁ, ওইটা একটা ফ্যামিলি পুরো মারা গেছে, হ্যাঁ তো ওটা ফ্যামিলি শুনেছি। এটা খুবই প্যাথেটিক ট্র্যাজেডি হয়েছে না, যে এতগুলো হ্যাঁ, লোক একসাথে মারা গেছে। ভাবা যায় না, আর ওটা যেন প্রথমবার শোনার মতো, মানে এরকম দেখা যায়নি নর্মালি, এরকম একটা এরকম এই লেভেলের আমার প্লেন ক্র্যাশ, যেটা এত তাড়াতাড়ি উঠেই যেরকম একটা দুর্ঘটনা এত। শুধু তাই নয়, এয়ারক্রাফটের সব ফিউ লগ, এয়ারক্রাফটের মেনটেনেন্স হিস্ট্রি, ফ্লাইট সফটওয়্যার, তারপর সফটওয়্যার ইস্যু, এগুলো সব স্ক্রুটিনাইজ হচ্ছে, চেক হচ্ছে প্রপারলি। আর এখন মেইন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে সব চেকিং এর পরে কি কি মেজার্স নেওয়া হবে যাতে এই জিনিসগুলো ফিউচারে প্রিভেন্ট করা আর যায়। না হয়, কারণ এটা হ্যাঁ একটা অবভিয়াসলি এটা একটা ল্যাক, যেটার জন্য এটা হয়েছে। হ্যাঁ, এটা আগে কেউ দেখেনি, আর এরকম একটা জিনিস না হলে কেউ দেখে না, এই দেখেনি, জিনিসগুলো যাতে চোখে প্রিভেন্ট করা পড়ে না। যায় সেটারই এখন মেজার্স নেওয়া উচিত। হ্যাঁ, এটা না হয়, মানে এরকম একটা হ্যাঁ, সেফেস্ট ফ্লাইট এয়ার ইন্ডিয়ার মতো, যেটা এরকম এতটা ইয়ে কনসিডার করা, সেটাতে এরকম একটা অদ্ভুত একটা দুর্ঘটনা হলো, যেটা একটা মিনিট অফ কিছুটা অল্টিটিউডে গিয়ে এটা হলো, সেটা আলাদা। এরকম একটা শুরুতেই এরকম একটা হলো, তার মানে এটা অবভিয়াসলি একটা ইঞ্জিনের কিছুটা প্রবলেম ছিল বলেই হয়েছে। হ্যাঁ, এটা যাতে না হয় ফিউচারে, এটার জন্য একটু মেজার্স নেওয়া ওটাই উচিত। খেয়াল রাখতে হবে। মানে এগুলো দেখাচ্ছিল নিউজে, মানে ওগুলো সাংঘাতিক, যে মানে হ্যাঁ, বডিগুলো ভিডিও যেভাবে মানে টিডিও তো হ্যাঁ, দেখার মতো নয়, দেখার মতো দেখা নয়। যাচ্ছিল না, আমরা তোদের পাঠিয়েছিলাম ভিডিও কিছু, মানে দেখা যাচ্ছিল হ্যাঁ, না, দেখা যাচ্ছিল মানে না বাবা। খুবই সাংঘাতিক। সাংঘাতিক ছবি ভিডিও যেগুলো দেখলাম, অনিন্দ হ্যাঁ, শেয়ার করেছিল, আমি পাঠিয়েছিলাম ওগুলো কত মানে দেখার মতো ভিডিও না, ওখান থেকে বের করেছে। খুবই এখানে মর্মান্তিক মানে দুর্ঘটনা। এখান থেকে সব তো ডিপ্লয় করেছিল, মানে তার অ্যাম্বুলেন্স যাচ্ছিল, বা তার যদি বমি হুম, হয় কিছু, যে অ্যানিমেল অ্যাম্বুলেন্স গুলো হয় না, যে বড় বড় ব্ল্যাক কালারের গাড়িগুলো, ওইগুলো ডিপ্লয় করে দিয়েছিল, ওগুলো পুরো ছুটছে, মানে পুরো রাস্তাতে আমরা দেখছি কন্টিনিউয়াস এয়ারপোর্টের রাস্তায়, মানে সব যাতে যত মানে যত রিসোর্সেস সব পাঠিয়ে দিয়েছিল রেস্কিউ করার জন্য, মানে এরকম সাংঘাতিক অবস্থা পরিবেশ বিভৎস। তাহলে তারপরে যেন তোদের ফাইনাল থটসটা কি বল? এটা নিয়ে মানে এই যে পডকাস্টটা হলো, এটা বেসিক্যালি এটা একটা মানে কি বলবো, মানে জিনিসটা, এই দুর্ঘটনাটা জিনিসটা যে হলো, এটা নিয়ে এটা বলার বিষয়, যে এটা খুব মানে অকল্পনীয় আর কি, এটা ভাবা যায় না এরকম এত বড় একটা জিনিস হলো, যেটা এতটা প্যাথেটিক, এতটা মানে পুরো একটা প্লেন ক্র্যাশ, যেখানে পুরো সবকিছু, পুরো ফ্যামিলি বলে এত কিছু বলে, এত কিছু এক্সপেকটেশন সবকিছু একসাথে ওয়াশ আউট হয়ে গেল। তার মধ্যে ধর এক্সেপশন কিছু একজন বাঁচলো, বা যাই হোক, ডেস্টিনির ব্যাপার, বা এই যে একটা ফেলিয়ার হলো, মানে এটাই দেখা উচিত গভর্নমেন্টের, এখনো অব্দি দেখা উচিত এসব প্রপার কনস্ট্রাকশন বা প্রপার এয়ারপোর্টে প্রপার ভিজিলেন্স বা প্রপার চেক, প্রপার মেজার্স এরকম কিছু নেওয়া উচিত, এরকম একটা সেফেস্ট ফ্লাইটও এত মানে এত বড় একটা লস বা ট্র্যাজেডি এরকম একটা জিনিসটা হলো। তো এটা আমার মনে হয় এখনো প্রপারলি চেক করে এটা স্টাডি করা উচিত, যাতে ফিউচারে জিনিসগুলো প্রিভেন্ট করা যায়, এটাই বলি। ঘটনাটা তো খুব মর্মান্তিক ছিলই, কিন্তু আমি শুধু ভাবছি যে লোকটা বেঁচে আছে, বিশ্বাস নাম, সে এবার সারা জীবন এটাই ভেবে বেঁচে থাকবে যে আমি বেঁচে গেলাম, বাকি সবাই মরে গেল। ওর ভাইও ইভেন মারা এটা গেছে নিয়ে শুনছিলাম। বেঁচে থাকা খুব চাপের, ইটস কোয়াইট আ হেভি থিং টু লিভ উইথ। হুম। তাহলে আজকে এখানে অবধি, দেখা হবে পরের পডকাস্টে। চলো, হ্যাঁ, টাটা। ঠিক আছে, থ্যাংক টাটা। ইউ।